পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম: ইসরায়েলে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। পরে জানাবো সিরিয়ায় বিদ্রোহীদের ওপর রাশিয়ার বিমান হামলা অব্যাহত, নিহত ২০। এদিকে গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ৪৭ ফিলিস্তিনি নিহত। জানাবো সিরিয়া সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন সুযোগ নিতে না পারে, মুসলিম দেশগুলোকে পেজশকিয়ানের আহ্বান। এবং সর্বশেষ জানাবো ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দেবে না যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপাতত হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত থামলেও মধ্যপ্রাচ্য যুদ্ধের ইতি ঘটেনি, নতুন রণক্ষেত্র হয়ে উঠছে সিরিয়া। এরই মাঝেই ইসরায়েলে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের মধ্য অঞ্চল লক্ষ্য করে এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে আকাশপথে চালানো একটি হামলা প্রতিহত করেছে তারা। বিবৃতিতে হুতি বলেছে ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম প্যালেস্টাইন 2। হুতির দাবি এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের তৈরি। অপরদিকে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইয়েমেন থেকে আকাশপথে একটি হামলা চালানো হয়েছে। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী। মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা। এ সময় লোহিত সাগর ও ইডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চলাচলেও বাধা দিয়েছে তারা। সিরিয়ায় বিদ্রোহীদের উপর রাশিয়ার বিমান হামলা অব্যাহত, নিহত ২০। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলেছে সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর আবারও অগ্রসর হয়েছে এবং এরই মধ্যে তাদের লক্ষ্য করে অব্যাহত বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আলেপ্পোর একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া ইদলিবের উত্তর পশ্চিমে এক হামলায় আরও ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও জানিয়েছে SOHR খবর বিবিসির। ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও হামার যেসব এলাকায় নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেগুলো যুদ্ধ বিমান হামলা করেছে, পর্যবেক্ষকদের উদ্রিক্ত করে বলেছে বার্তা সংস্থা AFP। দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম সিরিয়ার সরকার আলেপ্পোর উপর নিয়ন্ত্রণ হারালো। বিদ্রোহীদের এই বিস্ময়কর নতুন অভিযান শুরু হয়েছে গত বুধবার থেকে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই সেখানে বড় ধরনের লড়াই। বিদ্রোহীদের অভিযানে নেতৃত্বে আছে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সাথে যোগসূত্র আছে HTS তুরস্ক সমর্থিত এমন একটি উপদলের। এখনো পর্যন্ত ২০ জন বেসামরিক নাগরিক সহ ৩০০-র বেশি মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছে SOHR। এদিকে ২০১৬ সালের পর এবারই প্রথম রুশ যুদ্ধ বিমান আলেপ্পোতে হামলা চালালো। আলেপ্পো সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। সিরিয়ার গৃহযুদ্ধ যখন মারাত্মক আকার ধারণ করেছিল তখন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে রাশিয়ায় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। উল্লেখ ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫ লাখ মানুষ মারা গেছে। আসাদ সরকার তখন গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনে ব্যাপক অভিযান শুরু করলে গৃহযুদ্ধের সূচনা হয়। তবে ২০২০ সালের যুদ্ধবিরতির পর থেকে সংঘাত প্রায় বন্ধই ছিল, যদিও বিরোধী বাহিনীগুলো দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহর এবং ওই প্রদেশের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছিল। গাজায় ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪,৪০০ ছাড়িয়েছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪,৪২৯ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত ১,৫,২৫০ জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ৪৭ জন নিহত এবং আরও ১০৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারী
বিক্ষোভকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। উল্লেখ, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সিরিয়া সংকটে যুক্তরাষ্ট্র ইসরায়েল যেন সুযোগ না নিতে পারে, মুসলিম দেশগুলোকে পেজোশকিয়ানের আহ্বান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজোশকিয়ান বলেছে, সিরিয়ার সংকটের বিষয়ে মুসলিম দেশগুলোকেই ব্যবস্থা নিতে হবে। দেশটিতে তাকফিরি সন্ত্রাসীদের পুনরুত্থানের পর তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেন এই পরিস্থিতিতে কোনো সুযোগ নিতে না পারে এবং তাদের শোষণের প্রচেষ্টা প্রতিরোধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ইরানের পার্লামেন্টের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মাসুদ পেজেশকিয়ান সিরিয়ার সম্প্রতি উন্নয়ন এবং আলেপ্পো ও ইদলিব সহ উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে সিরিয়ার সামরিক বাহিনী ও বিদেশি সমর্থিত তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে চলমান সংঘর্ষের বিষয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আশা করি মুসলিম দেশগুলো এতে হস্তক্ষেপ করবে এবং এদেশের অভ্যন্তরীণ সংঘাতে আমেরিকা ও ইসরায়েলকে সুযোগ নিতে দেবে না। পেজোশকিয়ান বলেন, তাকফিরি সন্ত্রাসীদের আক্রমণ আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর সমর্থন পেয়েছে। এই কার্যক্রমগুলো আমেরিকা ও ইউরোপীয় অস্ত্র ব্যবহার করেই পরিচালিত হচ্ছে। গত বুধবার থেকে হায়াত তাহরির আর শামস এবং তাদের মিত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো আলেপ্পো অঞ্চলে প্রবেশ করে কিছু এলাকা দখল করেছে। সিরিয়ার সরকার ও জনপ্রিয় বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ চলছে। সিরিয়ার সেনাবাহিনী রুশ বিমান বাহিনীর সহায়তায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা অভিযান পরিচালনা করছে। পেজোশকিয়ান পশ্চিমা সমর্থিত ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন, বিশেষত গাজা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, আমরা যুদ্ধ এবং রক্তপাত চাই না। যারা যুদ্ধ ও রক্তপাত ঘটায় তারা নিজেদের শান্তি ও মানবাধিকারের সমর্থক বলে দাবি করে। তিনি আরো বলেন, গাজা এবং লেবাননের যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনী 10,000 শিশু হত্যা করেছে এবং তথাকথিত মানবাধিকারের সমর্থকরা কেবল নীরব দর্শক হিসেবে উপভোগ করেছে। এটি একটি লজ্জাজনক আচরণ। পেজোশকিয়ান জোর দিয়ে বলেছেন, গাজা ও লেবাননে যে ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি হয়েছে তা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সমর্থন ও অস্ত্র সরবরাহের ফল। তিনি বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় একত্রিত হওয়া এবং সিরিয়া ও ফিলিস্তিনের মতো ইসলামী দেশগুলোর প্রতি সমর্থন জানানো অত্যন্ত জরুরি। সূত্র মেহর নিউজ এজেন্সি। ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দেবে না যুক্তরাষ্ট্র। সাবেক সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর ইউক্রেন যেসব পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছিল সেগুলো তাদের ফেরত দেওয়ার কথা যুক্তরাষ্ট্র বিবেচনা করছে না। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান কথা জানিয়েছেন। গত মাসে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা কিছু অজ্ঞাতনামা পশ্চাতের কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দিতে পারে। এই ব্যাপারে প্রশ্ন করা হলে সালাভিন তার জবাব দেন। এবিসি টেলিভিশন নেটওয়ার্ককে তিনি বলেন, এটা আমাদের বিবেচনায় নেই। আমরা যেটা করছি তা হলো ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াচ্ছি যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে, কিন্তু তাদেরকে পারমাণবিক সক্ষমতা দেওয়া নয়। গত সপ্তাহে রাশিয়া এই ধারণাকে স্রেফ পাগলামি বলে আখ্যায়িত করে বলে, এ ধরনের সম্ভাবনা এড়ানোর জন্য মস্কো ইউক্রেনে সৈন্য পাঠিয়েছে। সোভিয়েত ইউনিয়ন 1991 সালে ভেঙে পড়ার পর ইউক্রেন উত্তরাধিকার সূত্রে পারমাণবিক অস্ত্রগুলো পায়, কিন্তু তারা 1994 সালে সাম্প্রতিক বুদাপেস্ট মেমোরান্ডামের অধীনে অস্ত্রগুলো ছেড়ে দেয় এবং তার বিনিময়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেয়। সূত্র ভয়েস অব আমেরিকা।